সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছি দোলা ডলারের। শুরুতেই জানাবো নিটল টাটার সংবাদ শিরোনাম। এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৮৩, সবচেয়ে এগিয়ে যশোর, পিছিয়ে সিলেট বোর্ড। শিক্ষার পেছনে ব্যয়কে বিনিয়োগ হিসেবে দেখে সরকার, এসএসসির ফলাফল গ্রহণকালে প্রধানমন্ত্রী। গাজীপুরে তাজউদ্দিন মেডিকেলের লিফটে আটকা পড়ে এক রোগীর মৃত্যু, ঘটনা তদন্তে কমিটি গঠন। জাতীয় নির্বাচনের পর সরকার গভীর সংকটে, দাবি ফখরুলের। অদৃশ্য শক্তির স্পষ্ট ব্যাখ্যা চান কাদের। 2024 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার 83.04%। জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন শিক্ষার্থী। পাশের হারে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। গড় পাশের হারের শীর্ষে আছে যশোর, আর সবচেয়ে কম সিলেটে। 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের মধ্যে এবার পাশের হারে শীর্ষে রয়েছে যশোর। পাশের হার 92.33%। এই বোর্ডে জিপিএ 5 পেয়েছেন 20,761 জন। পাশের হার সবচেয়ে কম সিলেট বোর্ডে। এই বোর্ডে পাশের হার 73.35%। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা 5,471 জন। সবচেয়ে বেশি জিপিএ 5 পেয়েছে ঢাকা বোর্ডে 49,190 জন। এবছর ঢাকা বোর্ডে পাশের হার 83.92%। রাজশাহী বোর্ডে পাশের হার 89.26%। এই বোর্ডের 28,074 জন শিক্ষার্থী পেয়েছেন জিপিএ 5। আজকে রেজাল্টের জন্য আমি আমার শিক্ষক শিক্ষিকা, আমার বাবা মা এবং আমার যত ওয়েল উইশার আছে তাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞ। এসএসসি রেজাল্ট হয়েছে এবং আমরা সবাই অনেক উচ্ছ্বাসিত, কারণ আমরা সবাই আমাদের এক্সপেক্টেড মার্ক পেয়েছি। যে আমাদের যে রেজাল্ট আমাদের প্রত্যাশার বাইরে এবং আমরা সকলেই অনেক খুশি। কুমিল্লা বোর্ডে জিপিএ 5 পেয়েছেন 12,100 জন। এই বোর্ডে পাশের হার 79.23%। চট্টগ্রাম বোর্ডে এবার পাশের হার 82.8%। জিপিএ 5 পেয়ে পাশ করেছে 10,823 জন। উপরওয়ালা দিলে খুবই ভালো হয়েছে, গোল্ডেন এসেছে, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। বরিশাল বোর্ডে পাশের হার 89.13%। এই বোর্ডে জিপিএ 5 পেয়েছেন 6,145 জন। দিনাজপুর বোর্ডে পাশের হার 78.43%। 18,105 জন পেয়েছেন জিপিএ 5। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার পাশের হার 85%। জিপিএ 5 পেয়েছেন 13,176 জন। গোল্ডেন পাস পেয়েছি, খুবই খুশি, আমার মা বাবা খুবই খুশি। যে রেজাল্টটা হয়েছে আমরা আসলে অনেক খুশি। মাদ্রাসা বোর্ডে এবার পাশের হার 79.66%। 14,206 জন জিপিএ 5 পেয়ে পাশ করেছেন। কারিগরি বোর্ডে পাশ করেছেন 81.38% শিক্ষার্থী। এই বোর্ডে সবচেয়ে কম জিপিএ 5 পেয়েছেন 4,078 জন। জহুরুল মোহসান, দীপ্ত বার্তা কক্ষ। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরপরই আনন্দে মেতে ওঠে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সন্তানের সাফল্যে খুশি অভিভাবক ও শিক্ষকরাও। আমি মনে করি আমি আজকে আমার ছেলের কাছ থেকে সবচেয়ে ভালো একটা গিফট পেয়েছি। সন্তানের সাফল্য উদযাপন একজন মায়ের কাছে অন্যতম বড় প্রাপ্তি। তাই মা দিবসে ঘোষিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নিয়ে সন্তানের সাফল্যে খুশি সব মায়েরা। আজকে আমার অনুভূতি আমি সেটা বুঝাইতে পারবো না, এত আনন্দ, এত কিছু, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি বলবো তার কৃতিত্ব সম্পূর্ণ তার নিজের থেকেই অর্জন করা। বাচ্চাদের এত পরিশ্রমের ফল যে এত ভালো রেজাল্ট, এটাতে আমরা অনেক খুশি। ফলাফল ঘোষণার পর পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্ছ্বাসটাও যেন বাঁধ ভাঙা। দিনটিকে স্মৃতির পাতায় জড়িয়ে রাখতে অন্তহীন চেষ্টা তাদের। গোল্ডেন পেয়েছি আজকে, আমার বাবা মাকে ক্রেডিটটা দিব আর আমার টিচার্সকে। সাথে লয়ার হতে চাই। লয়ার হচ্ছে আমি মেইনলি কিন্তু ফাইট করব ফিমেল রাইটসদের জন্য। আমি জিপিএ 5 অর্জন করেছি এবং সাথে আমার স্কুলের মানসম্মান আমি বৃদ্ধি করেছি। ওয়েবসাইটে যখন ঢুকছিলাম অবভিয়াসলি হার্ড কাঁপতেছিল, বাট টার্নস আউট রেজাল্টটা আলহামদুলিল্লাহ যেমনটা চাইছিলাম ওরকমটাই হয়েছে। করোনার পর সম্পূর্ণ সিলেবাসে এবার এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হলেও শিক্ষার্থীদের ভালো ফলাফলে সন্তুষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরাও। সকলের সম্মিলিত প্রচেষ্টায় তারা আজকে ভালো রেজাল্ট করেছে। আমি যারা ভালো রেজাল্ট করেছে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের পরীক্ষায় অ্যাপিয়ার হয়েছে 2195 জন।
আর পাশ করেছে 2161 জন। এবার এসএসসি সমমানের পরীক্ষায় অংশ নেয় 20,24,192 জন শিক্ষার্থী। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। মাধ্যমিক পর্যায়ে পরীক্ষার নামে কোচিং ও অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে শিক্ষার্থী ঝরে পড়লে অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সরকার কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শ্রেণী কার্যক্রমের ক্ষতি কমাতে ঈদুল আজহার আগ পর্যন্ত শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার কথা জানান তিনি। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশকালে তিনি এসব কথা বলেন। 2019 সাল অর্থাৎ কোভিডের পর চলতি বছরই পূর্ণ সিলেবাস ও পূর্ণ নম্বরে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে গত বছরের চেয়ে এবার পরীক্ষায় অংশ নেওয়ার শিক্ষার্থী কম ছিল প্রায় 28,000। এবছর অকৃতকার্য হয় 3,04,444 জন শিক্ষার্থী। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ও শিক্ষার সার্বিক বিষয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী। চলতি বছর 51টি শিক্ষা প্রতিষ্ঠানের একজনও পাশ না করার বিষয়ে তিনি জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নে নজর দেবে সরকার। পাশাপাশি প্রাথমিক থেকে এসএসসি পর্যন্ত শিক্ষার্থী ঝরে পড়া রোধে সরকার অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু নিশ্চিত করতে চায়। বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। পরীক্ষার নামে কোচিং বা প্রাইভেট টিউশন বা গাইড বইয়ের যে চাপ দেওয়ার মাধ্যমে যে শিক্ষার্থী যে বিচ্যুত হয়ে যাচ্ছে, ঝরে পড়ছে, তার উপরে আছে অর্থনৈতিক যে চ্যালেঞ্জ, অতিরিক্ত বেতন ভাতার নাম করে, সেগুলো আমাদেরকে কিন্তু নিরসন করতে হবে। শতভাগ শিক্ষার্থী যারা প্রাথমিকের ঢুকছে, আমরা চাই শতভাগ মাধ্যমিক পর্যায়ে তারা প্রক্রিয়া শেষ করবে, সেটা আমাদের লক্ষ্য, রাজনৈতিক লক্ষ্য। তাপপ্রবাহের কারণে শিখন ঘাটতি পূরণে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়েও কথা বলেন মন্ত্রী। যেহেতু আমরা প্রায় 9 দিন 9টি কর্মদিবস আমরা পাইনি, তো সুতরাং আমরা সেটা চেষ্টা করছি শনিবার আপাতত সেটা একটা ব্যবস্থা করে সেই কর্মদিবসগুলো আমরা যেন পাই। তবে এটা স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়। আমরা আশা করছি যে আগামী ঈদুল আজহার পরে এটা আমাদেরকে হয়তোবা কন্টিনিউ করতে হবে না। তিনি জানান, দেশের বিভিন্ন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে 1,80,000-এর বেশি আসন খালি আছে। এসএসসি পাশ করা শিক্ষার্থীদের এসব প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষার সুযোগ নেয়ার আহ্বান জানান তিনি। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। শিক্ষার পেছনে ব্যয়কে সরকার বিনিয়োগ হিসেবে দেখে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। কৃতকার্যদের অভিনন্দন জানানোর পাশাপাশি অকৃতকার্যদের প্রতি কঠোর না হতে অভিভাবকদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা 2024 এর ফলাফল ঘোষণা করছি। এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার ঠিক 60 দিন পর রোববার সকালে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান সম্মিলিত ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এরপর 9টি সাধারণ, একটি মাদ্রাসা এবং একটি কারিগরি নিয়ে 11টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করেন। ছেলে মেয়ে ফেল করেছে বলে তাদের জন্য গালমন্দ না করেন। তার কারণ হচ্ছে যে ফেল করছে তার নিজেই তো মনের কষ্ট, তো বাবা মা সেখানে আবার আরো কষ্ট কেন দেবে? নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান সরকার প্রধান। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অন্তত আমার নিজের অভিজ্ঞতা বলতে পারি যে ছেলে মেয়েদেরকে ওই পর বেশি বললে পরে তাদের ওই পড়ার আগ্রহটা হারিয়ে যায়। কিন্তু পরিবেশটা তৈরি করে যদি সাথে নিয়ে বসা যায় তাহলে তাদের পড়ার দিকে এমনি আগ্রহ থাকে এবং তারা ভালো পড়াশোনা করে। শিক্ষার পেছনে ব্যয়কে সরকার বিনিয়োগ হিসেবে দেখে বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশে সাক্ষরতার হার এবং শিক্ষার্থীর সংখ্যাও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে শিখবে না, একটা শিশুর ভিতরে যে মেধা থাকে, যে মনন থাকে, সেটাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া এবং তার ওই মেধা দিয়েই সে যাতে এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের শিক্ষার কারিকুলাম এবং শিক্ষা দেওয়ার পদ্ধতির মধ্যে পরিবর্তন আনা হচ্ছে এবং সেই সাথে শিক্ষকদেরও ট্রেনিং এর ব্যবস্থা আমরা নিয়েছি। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে, কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। তখন তাদের পড়াশোনা করা দরকার,
তারা কাজ করতে পারে, বিভিন্ন কাজে যোগ দিতে পারবে, কিন্তু এই লাইনে যাওয়ার কেন গেল সেটাই আমাদের বের করতে পারবে। এখান থেকে তাদেরকে বিরত করা, তাদেরকে একটা সুস্থ পরিবেশে নিয়ে আসা, সেটা আমাদের করতে হবে। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি পরের প্রসঙ্গে। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ত্রুটিপূর্ণ লিফটে আটকা পড়ে মমতাজ বেগম নামের এক রোগীর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, হাসপাতালের লিফটম্যানদের অবহেলার কারণেই এমনটা ঘটেছে। এ ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। রবিবার সকালে 53 বছর বয়সী মমতাজ বেগম বুকে ব্যথা নিয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যান। 11 তলায় চিকিৎসক দেখানোর পর তাকে 4 তলায় পাঠানো হয়। 11 তলা থেকে লিফটে নামার সময় 9 তলায় গিয়ে লিফট বন্ধ হয়ে যায়। দীর্ঘ 45 মিনিট লিফটটি বন্ধ থাকে। লিফটে থাকা মমতাজ বেগমের স্বজনদের অভিযোগ, লিফটে থাকা জরুরি মোবাইল নম্বরে ফোন দিলে লিফটম্যানরা বিষয়টি গুরুত্ব না দিয়ে খারাপ ব্যবহার করে। উপায় না পেয়ে 999-এ কল দিলে ফায়ার সার্ভিস গিয়ে তাদের উদ্ধার করে। এর আগেই বন্ধ লিফটে মারা যান মমতাজ বেগম। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, মানে বন্ধ হয়ে গেছে। গরমে মানুষ 15-20 জন মানুষ গরম, তারপরে মারেকের অবস্থা আরো খারাপ, মানে বাচ্চারা কি অবস্থা, বড় মানুষ খালি চিৎকার, কাঁদাকাঁদি, আল্লাহ বাঁচাও। অনেক ডাকাডাকি করার পর ফোন দেওয়ার পরে লোক আসছে, খুলছে। তারপরে তারা কি করছে, একটা খারাপ কাজ করছে, ওইটা লাগায় আবার আটকায়া তালা লাগাইয়া থুইয়া তারপরে আবার বাইরে গেছে। এখন এরপরে 45 মিনিট গেছে। নিহত মমতাজ বেগম ছাড়াও লিফটে আরো কয়েকজন নারী শিশু আটকা পড়েছিল। লিফটম্যানদের গাফিলতির কারণেই মমতাজ বেগমের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাদের। পরে একজনের 999-এ ফোন দিছে, ফোন দেওয়ার পরে লোক আসছে, আইসা বাইরে থেকে প্রায় 40-45 মিনিট পরে যায় বাইরে থেকে খুইলা পরে আমাদেরকে টাইনা বের করছে। আমরা তো এই ধরনের চাইছিলাম না যে পোস্টমর্টম হোক, রোগী আমাদের কাটছেরা হোক, আমরা চাইছিলাম না, তবে আইনের ব্যাখ্যা অনুযায়ী তারা করতেছে আর কি। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের তদন্ত কমিটি দেখবে যেখানে চিকিৎসাজনিত কোনো ত্রুটি ছিল কিনা, হার্টের রোগী তো মারা যাইতেই পারে, প্রাথমিক পর্যায়ে চিকিৎসাগুলো পেয়েছেন কিনা সেটাও তদন্ত কমিটি খতিয়ে দেখবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা। দীপ্ত, বার্তা কক্ষ। সংবাদের শেষ অংশে থাকছে দিনাজপুরে গড়ে তোলা বিড়ালের এতিমখানার খবর। যাচ্ছি পরের প্রসঙ্গে। জাতীয় নির্বাচনের পর সরকারের সংকট আরও গভীর হয়েছে বলে দাবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রবিবার সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। দীর্ঘ প্রায় 7 মাস পর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 8 মে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতেই এই সংবাদ সম্মেলন। এ সময় ফের ভারত ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। জনস্বাস্থ্যের নিরাপত্তায় ভারত থেকে আমদানি করা খাদ্যপণ্যের যথাযথ পরীক্ষার দাবি জানান তিনি। বাংলাদেশের উচিত দেশে আমদানি করা প্রতিটি পণ্য বাজারে ছাড়ার আগে যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা, পণ্যের মান যাচাই করে দেয়া। গত 7 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট আরো গভীর হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে, এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন, নির্বাচন চেষ্টা না করেন, তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লোর সফর প্রসঙ্গে তিনি জানান, বিদেশি কারা বাংলাদেশে আসলো তা নিয়ে বিএনপি রাজনীতি করে না। আমরা কে কাউকে আসো না আসলে নিয়ে আমরা খুব ইন্টারেস্টেড না। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিবের দাবি করা অদৃশ্য শক্তির সুস্পষ্ট ব্যাখ্যা চান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বিএনপি রাজনীতিতে শক্তি হারিয়ে নানা ধরনের মিথ্যাচার চালাচ্ছে। আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন মন্তব্যে আবারও উত্তাপ রাজনীতিতে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনেও উঠে আসে বিষয়টি। বিএনপি নেতারা কালো চশমা পরে আছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মিথ্যা তথ্য তুলে ধরা, ইতিহাস বিকৃতি করা বিএনপির কাজ। নেতিবাচক রাজনীতিতে জড়িয়ে দলটির নেতারা অবিরাম মিথ্যাচার করছেন।
কোন অদৃশ্য শক্তি বাংলাদেশ চালাচ্ছে পরিষ্কার করে হুকুম সাহেব এটা বলবেন কি? বিএনপির নির্বাচন বর্জনের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত সরকার। বিএনপির সময় হাওয়া ভবন অদৃশ্য সরকার ছিল। দুর্বল হয়ে গেছে দল, শক্তি কমে এসেছে নেতাদের। শক্তি যত কমে মুখের বিষ তত বাড়ে। বিএনপি অবস্থা হয়েছে এখন ঠিক সেরকম। আমেরিকান দূত ডোনাল্ড লুয়ের বাংলাদেশ সফরের আগে বিএনপির উচ্ছ্বাসের কিছু নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। প্রেসিডেন্ট বাইডেনের যে চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, সেটার ফলো আপটা করার জন্য আসছেন ডোনাল্ড। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার জন্য সমঝোতা চুক্তি করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড BDBL। রবিবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সভায় এই চুক্তি সই হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ও ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম এবং BDBL এর চেয়ারম্যান শামীমা নার্গিস ও ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান কাজী এই সময় উপস্থিত ছিলেন। এখন ব্যাংক দুটির সম্পদ ও দায় পর্যালোচনা করা হবে। এরপর নানা প্রক্রিয়া শেষে একীভূত হওয়ার কাজ শেষ হবে। চুক্তি স্বাক্ষরের সময় জানানো হয়, সোনালী ব্যাংকের বর্তমান আমানত 1,50,000 কোটি টাকা আর BDBL এর আছে 3,200 কোটি টাকা। সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম BSCর 4 ছেলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রামের অর্থ ঋণ আদালত। রবিবার চট্টগ্রামের অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন। 30,53,50,000 টাকা খেলাপি ঋণের মামলায় উত্তরা ব্যাংক চট্টগ্রামের আগ্রাবাদ শাখার করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা হলেন সাবেক মন্ত্রী নুরুল ইসলাম BSCর ছেলে মুজিবুর রহমান, জাহিদুল ইসলাম, কামরুল ইসলাম ও ওয়াহিদুল ইসলাম। মুজিবুর রহমান সাবেক মন্ত্রীর মালিকানাধীন সানোরা ডেইরি ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, অন্য 3 জন একই প্রতিষ্ঠানের পরিচালক। অত্যাধুনিক ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের 7 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার সংবাদ সম্মেলনে তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। গ্রেপ্তারকৃতরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করত। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে 10টি ডিজিটাল ইলেকট্রনিক স্পাই ডিভাইস ও সিম কার্ড, 7টি মোবাইল ফোন এবং একটি পকেট রাউটার জব্দ করা হয়েছে। পরীক্ষা শুরু হলে সুবিধামতো সময় প্রশ্নের ছবি তুলে কেন্দ্রের বাইরে পাঠিয়ে দেয় চক্রের সদস্যরা। পরে সেই প্রশ্নপত্র সমাধান করে কেন্দ্রের পরীক্ষার্থীদের কাছে পৌঁছানো হয়। ঈদুল আজহায় মধ্যস্বত্বভোগী ও মৌসুমী ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। রবিবার টাস্কফোর্স কমিটির সভায় এ দাবি জানান তারা। এ সময় চামড়া শিল্পকে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা নীতিমালা সহজ করার কথা জানান শিল্পমন্ত্রী। চামড়া শিল্পে চাহিদার একটি বড় অংশ কাঁচা চামড়ার যোগান আসে ঈদুল আজহায়, কিন্তু প্রতি বছরই ঈদুল আজহায় কাঁচা চামড়া সংগ্রহ নিয়ে নানামুখী সংকট দেখা দেয়। ট্যানারি ব্যবসায়ীদের নগদ টাকার সংকটের কারণে তারই ফায়দা নেন মধ্যস্বত্বভোগী ও মৌসুমী ব্যবসায়ীরা। এসব সমস্যার সমাধানে রবিবার শিল্প মন্ত্রণালয়ে চামড়া শিল্পের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা ঠিক করতে গঠিত টাস্কফোর্স কমিটির 7ম সভা অনুষ্ঠিত হয়। এতে শিল্পমন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং চামড়া ব্যবসায়ীরা অংশ নেন। শিল্পমন্ত্রী জানান, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে চামড়া ব্যবসায়ীদের সুবিধার্থে সহজ শর্তে ঋণ পাওয়ার সুপারিশ করা হবে। তাদের তো ব্যবসা চালাইতে হবে অর্থনৈতিক এই অবস্থার মধ্যে। যে শিল্প মন্ত্রণালয় তো আমরা সেই সহযোগিতা করি, যে শিল্প সমৃদ্ধি এটাই আমাদের দরকার।
তাদেরকে আমরা সহযোগিতা দেবো সর্বোচ্চ। ব্যবসায়ী প্রতিনিধিরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরে বলেন, এই খাতে রপ্তানি বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। 1.5 থেকে 2,000 কোটি টাকার আপনার কাঁচা চামড়ার ব্যবসা হয়। অর্থের অভাবের কারণে আমরা কিন্তু সরাসরি কিনতে পারি না এবং বাজারকে আমরা স্থিতিশীল রাখতে পারি না। যে হাজারীবাগের জায়গা, সেই জায়গার মালিকানা আমাদের প্রায় 7,000 কোটি টাকার প্রপার্টি। তো ব্যাংক আমার কাছে পায় 5,000 কোটি। আমি যদি ওই জায়গাটা আগেই পেয়ে যেতাম তাহলে তো আমি ব্যাংকের সমস্ত লোন একদিনে পরিশোধ করে দিতে পারতাম। তারা আরও জানান, দেশের রপ্তানি আয় বাড়াতে চামড়া শিল্পকে এগিয়ে নিতে সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকার পরিবেশ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন 2 সিটি মেয়র। রবিবার ঢাকায় দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো আয়োজিত ক্লাইমেট অ্যাকশন প্ল্যানের উদ্বোধন অনুষ্ঠানে তারা এই প্রতিশ্রুতি দেন। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দ্রুত অর্থায়ন চান ঢাকার 2 মেয়র। দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম বাংলাদেশে জলবায়ু পরিকল্পনা কার্যক্রম ক্লাইমেট অ্যাকশন প্ল্যান উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে বিশ্বের বৃহৎ 40টি নগরের সংগঠন C40 সঙ্গে যাত্রা শুরু করে গাজীপুর, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাজধানীর 2 মেয়র আশা প্রকাশ করেন 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে কাজ করবে ঢাকা। যে 2050 সালের মধ্যে নেট জিরো এমিশনে যাওয়া যায়, তার জন্য যে চিহ্নিত করা হয়েছে কার্যকলাপগুলো, সেই সম্পূর্ণ কার্যকলাপ পূর্ণ বাস্তবায়নের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করে যাবে। সবাই আজকে খরা, আজকে বন্যা, এগুলো কাদের জন্য হয়েছে? এগুলো হয়েছে বিশ্বের উন্নত দেশগুলোর জন্য। তাদেরকে এগিয়ে আসতে হবে এই ক্লাইমেট ফান্ডের জন্য। উন্নত দেশগুলা শুধু কথাই বলে, আমাদেরকে এখন পর্যন্ত সেই ধরনের কোনো ফান্ড দেয় নাই। অনুষ্ঠানে বন ও পরিবেশ মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এরই মধ্যে মন্ত্রণালয় 37,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আসলে ঢাকাকে যদি আমাদেরকে বাসযোগ্য রাখতে হয় বা করতে হয়, এখানে ন্যূনতম একটা সবুজ এলাকা আমাকে রাখতে হবে। সবাই মিলে আমরা চেষ্টা করি এখানে সত্যিকার অর্থে একটা পরিবর্তন আমরা যদি আনতে পারি, তাহলে এটা সারা বিশ্বের জন্য এটা একটা মডেল হবে বলে আমি বিশ্বাস করি। সব উন্নয়ন সহযোগীকে একটা মঞ্চে নিয়ে আসা, এটা কিন্তু আগে হয়নি এবং আমরা এখন যেটা করছি যে এই মন্ত্রণালয় থেকে আমরা কিন্তু সমন্বয়টাই করছি। মন্ত্রী অভিযোগ করেন, স্বল্পোন্নত দেশগুলো চুপ থাকার কারণে অনেক বেশি কার্বন নিঃসরণ করেও উন্নত দেশগুলো জবাবদিহিতার আওতার বাইরে থেকে যাচ্ছে। যা খুশি তা আমাদের উপরে চালিয়ে দেয়। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী 15 মে থেকে বাজারে আসছে রাজশাহীর গুটি জাতীয় আম। রবিবার আম পাড়া ও বাজারজাতকরণের সময় ঘোষণা করেছে রাজশাহী জেলা প্রশাসন। আমের রাজ্য হিসেবে পরিচিত রাজশাহী। গোপালভোগ, রানী পছন্দ ও লক্ষণভোগ সহ নানা জাতের সুমিষ্ট আমের উৎপাদন হয় এই জেলায়। আগামী 15 মে থেকে গুটি জাতীয় আম পাড়া ও বাজারজাত শুরু হবে। গোপালভোগ, রানী পছন্দ ও লক্ষণভোগ জাতের আম বাজারে আসবে 25 মে থেকে। এছাড়া খিরসাপাত 30 মে, ল্যাংড়া 10 জুন, আম্রপালি ও ফজলি 15 জুন, বাড়ি 4 জাতের আম 5 জুলাই, আশিনা 10 জুলাই, গৌরমতি 15 জুলাই এবং ইলামতি আম পাড়া শুরু হবে 20 আগস্ট থেকে। রবিবার জেলা প্রশাসনের কর্মকর্তা, আম চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। 20 আগস্ট থেকে ইলামতি, কাটিমন ও বাড়ি আম 11 সারা বছর পরিপক্ক হওয়া সাপেক্ষে বাজারজাত করা যাবে। এর বাইরে যদি কেউ কার্বাইড দিয়ে আম বাজারজাত করে রাজশাহীর দীর্ঘদিনের ঐতিহ্য এবং সুনাম ক্ষুণ্ণ করতে চান, তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বেঁধে দেওয়া সময়ের আগে আম বাজারজাত করলে বাগানীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। দীপ্ত, বার্তাকক্ষ।
ভারতের 18তম লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ হবে আগামীকাল। এই পর্বে দেশটির 10 রাজ্যের 96টি আসনে ভোট গ্রহণ হবে। এ দফায় অন্ধ্রপ্রদেশের 25, তেলেঙ্গানার 17, উত্তরপ্রদেশের 13, মহারাষ্ট্রের 11 এবং মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের 8টি আসনে লড়াই হবে। এছাড়া বিহারের 5টি আসনে, উড়িষ্যা ও ঝাড়খণ্ডে 4টি করে এবং জম্মু কাশ্মীরের 1টি আসনে ভোট হবে। সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ যাদব সহ 1717 প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আগামীকাল। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে 8 উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। 4-1 সিরিজ জিতলেও ব্যাটাররা কেউই ছিলেন না ধারাবাহিক। জিম্বাবুয়ের বিপক্ষে পুরো সিরিজে কারো রানই 300 ছোঁয়নি। তারপরও বিশ্বকাপের প্রস্তুতি বেশ ভালো হয়েছে বলে মনে করেন টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপে খেলার যোগ্যতা প্রমাণে ব্যর্থ জিম্বাবুয়ের সাথে সিরিজ আয়োজনের পেছনে বোর্ডের যুক্তি ছিল ব্যাটারদের অনুশীলন আর মনোবল বাড়ানোর সুযোগ দেয়া, কিন্তু জিম্বাবুয়ে সিরিজে তা দেখা গেল না। পর্যাপ্ত রান তুলতে না পারায় ম্যাচের পরেও তাই সেন্টার উইকেটে আলাদা অনুশীলনে সুপারস্টার সাকিব আল হাসান। অবশ্য বাংলাদেশের অধিনায়ক শান্ত মনে করেন জিম্বাবুয়ের বিপক্ষে করা স্কোরই টি-20-র স্বাভাবিক রান। আইপিএলের সাথে ইন্টারন্যাশনাল মিলানোই যাবে না। আমার মনে হয় লাস্ট ইয়ার পিএসএল এও এরকম 200+ রান হয়েছে, 250 রান হয়েছে। বাট ইন্টারন্যাশনাল আমি যতটুকু জানি যে 160 to 175, 180, 200 রান যদি কোনো টিম করে এটা খুব ভালো একটা স্কোর এবং এটা সচরাচর রেগুলার কিন্তু দেখা যায় না। তো আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপে এরকমই রান হবে, এটা আমি এক্সপেক্ট করি 160 থেকে 180-র ভিতরেই থাকবে ভালো উইকেটে। এবং এর ভিতরে বোলারদের ডিফেন্ড করতে হবে বা এর রানগুলো চেস করতে হবে। প্রথম 2 ম্যাচ ছাড়া বাকিগুলোতে হারতে হারতে কোনো রকমে মান বেঁচেছে টাইগারদের। দুর্বল দলের বিপক্ষে হলেও এমন ম্যাচকে ইতিবাচক হিসেবেই দেখেন শান্ত। কয়েকটা ক্লোজ ম্যাচ আমরা জিতেছি, যেটা আমাদের দরকার ছিল, কারণ এই ধরনের ম্যাচ কিন্তু সামনে যে সিরিজ বা টুর্নামেন্ট আছে এই ধরনের ম্যাচ কিন্তু আসবে। সো ওই সময় আমরা আমাদের প্ল্যানটা কিভাবে এক্সিকিউট করছি, বোলাররা কিভাবে তার প্ল্যানটা এক্সিকিউট করছে এবং ওই সময় আমরা কতটুকু কাম থাকছি, ওই জিনিসগুলোই কিন্তু আমরা প্র্যাকটিস করেছি। এবং আমার মনে হয় যে ক্লোজ ম্যাচগুলো যেগুলো আমরা খেলেছি, বলা যেতে পারে যে ওদের হাতে ম্যাচটা ছিল একটা সময়, বাট ওইখান থেকে আমরা যেভাবে কামব্যাক করে ম্যাচ জিতেছি এটা একটা পজিটিভ দিক। শেষ ম্যাচে খারাপ বোলিংকে দায়ী করলেও দলে থাকা ওপেনাররাই বিশ্বকাপে ভালো করবেন বলেও আত্মবিশ্বাস অধিনায়কের। বিশ্বকাপের বছর, তাই প্রস্তুতির জন্য ঘরের মাঠে সিরিজ আয়োজন। কিন্তু জিম্বাবুয়ের মতো দুর্বল দলের বিপক্ষেও ঘরের মাটিতে টানা 5 ম্যাচে ব্যাটিংয়ের হতশ্রী চেহারার সাথে সাথে শেষ ম্যাচে কপালে জুটল এক লজ্জাজনক হার। তাতে কেবল প্রস্তুতি না, খেলোয়াড়দের মনোবলেও ধাক্কা লাগতে পারে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। এবারে জানিয়ে দেব ভিন্ন ধরনের খবর। দিনাজপুরে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছে বিড়ালের এতিমখানা। এখানে 20 প্রজাতির বিড়াল রয়েছে। নরম তুলতুলে নানা প্রজাতির বিড়াল নিয়ে আপ্লুত তরুণ তরুণীরা। প্রাণীগুলোকে খাবার দেওয়া এবং তাদের সাথে খুনসুটিতে ব্যস্ত তারা। দিনাজপুর শহরের একটি কফি শপে তৈরি করা হয়েছে চমৎকার এই পরিবেশ। নাম দেওয়া হয়েছে বিড়ালের এতিমখানা। ব্যতিক্রমী এই কফি শপে তরুণ তরুণীরা বিড়ালকে আদর করতে পারেন, নেওয়া যায় দত্তকও। প্রাণীর প্রতি ভালোবাসা থেকেই এমন উদ্যোগের কথা জানান কফি শপের স্বত্বাধিকারী। আমরা চাই যে সবাই বিড়াল পালুক, অ্যানিমেলদের প্রতি যাতে ভালোবাসাটা বাড়ুক। তবে খাবারের দোকানে বিড়াল রাখার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন এই ভেটেরিনারি কর্মকর্তা। বিড়ালের প্রতি বছর কিন্তু এই ফ্লু এবং আপনার জলাতঙ্কের জন্য রেগুলার ভ্যাকসিন করা হয়। এই সচেতনতাটি যদি মেজার নিয়ে এই হাউসটি চালানো যায় তাহলে ঠিক আছে। এই এতিমখানায় 20 প্রজাতির বিড়াল রয়েছে। দীপ্ত বার্তাকক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরো একবার। এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার 83, সবচেয়ে এগিয়ে যশোর, পিছিয়ে সিলেট বোর্ড। শিক্ষার পেছনে ব্যয়কে বিনিয়োগ হিসেবে দেখে সরকার, এসএসসির ফলাফল গ্রহণকালে প্রধানমন্ত্রী।
গাজীপুরে তাজউদ্দিন মেডিকেলের লিফটে আটকা পড়ে এক রোগীর মৃত্যু, ঘটনা তদন্তে কমিটি গঠন। জাতীয় নির্বাচনের পর সরকার গভীর সংকটে, দাবি ফখরুলের, অদৃশ্য শক্তির স্পষ্ট ব্যাখ্যা চান কাদের। এই ছিল এখনকার মতো, এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা গালোয়েস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।